আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বেড়ার এপারে চলে আসবে মেঘালয়ের গ্রাম, বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে ঢাকার দ্বারস্থ দিল্লি। বাইডেনের স্ত্রীকে 7.5 ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি। হরমুজে ইরানের 2টি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। 100 দিনের যুদ্ধ টিকে থাকায় কি ইরানের বিজয়? দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার বর্তমান নকশা নিয়ে তৈরি হয়েছে তীব্র জটিলতা। মেঘালয়ের একটি সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বেড়া দেওয়া হলে তাদের পুরো গ্রামটি ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের দিকে পড়ে যাবে। এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব ও দেশটির মানচিত্রে টিকে থাকতে রবিবার থেকে তুমুল বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই জটিলতা নিরসনে এবার ঢাকার দ্বারস্থ হয়েছে দিল্লি। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার ঠিক সীমান্ত রেখা বা জিরো লাইনে অবস্থিত লিংকং গ্রাম। এটি এমন এক অনন্য জনবসতি যেখানে ভারতীয় নাগরিকদের ঘরের মাত্র কয়েক মিটার দূরত্বেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সাধারণত জিরো লাইন থেকে অন্তত 150 গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হয়। আর এই নিয়মটি এখন কাল হয়ে দাঁড়িয়েছে লিংকং গ্রামের মানুষের জন্য। 150 গজ ভেতরে বেড়া দিতে গেলে পুরো গ্রামটি ভারতের মূল নিরাপত্তা বেষ্টনীর বাইরে পড়ে যায়। কোভিড-19 মহামারীর সময় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে একটি বাঁশের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে গ্রামটিকে আলাদা করে রেখেছিলেন, কিন্তু স্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের বর্তমান নকশা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই নকশার প্রতিবাদে আজ রবিবার গ্রামবাসীরা এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন এবং পাইনুর স্লার সাব ডিভিশনাল অফিসারের কাছে চলমান কাজ অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। গ্রাম প্রধান রামু সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমরা সীমান্ত বেড়া দেওয়ার বিরুদ্ধে নই, তবে আমাদের দাবি এই বেড়া যেন একদম জিরো লাইনেই দেওয়া হয়, যাতে আমাদের গ্রামটি ভারতের ভেতরে এবং বেড়ার নিরাপদ বেষ্টনীর মধ্যেই সুরক্ষিত থাকে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সমস্যাটি অত্যন্ত সংবেদনশীল। যেসব সীমান্ত এলাকায় মানুষের ঘরবাড়ি বা গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে আন্তর্জাতিক নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে একদম জিরো লাইনেই একক সারির বেড়া নির্মাণের একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। এই প্রস্তাবটি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের সাথে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করেছে ভারত। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, জিরো লাইনে একক সারির বেড়া নির্মাণের প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হলেও বাংলাদেশের বর্তমান সরকারের কাছ থেকে এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা সম্মতি আসেনি। বর্তমানে মেঘালয়ের সাথে বাংলাদেশের 444 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে স্থানীয় জটিলতা ও দুর্গম পাহাড় নদীর কারণে 80 কিলোমিটারেরও কম অংশ বেড়াবিহীন অবস্থায় আছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রামবাসীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি দিতে ইতোমধ্যে লিংকং গ্রামে একটি বিশেষ সীমান্ত চৌকি স্থাপন করা হয়েছে। গ্রামে বিএসএফ এর সার্বক্ষণিক উপস্থিতি রয়েছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রামবাসীদের দাবি একটাই, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত জিরো লাইনেই বেড়া দেওয়ার সবুজ সংকেত আসুক ঢাকা থেকে। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তার নতুন স্মৃতিকথা ভিউ ফ্রম দ্য ইস্ট উইং আ মিমোইর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া একটি 7.5 ক্যারেটের সিনথেটিক হীরা নিয়ে হোয়াইট হাউসের ভেতরে অজানা এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে হোয়াইট হাউসের জীবনযাপন, কূটনৈতিক উপহার এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট ফ্যামিলির ওপর আরোপিত কঠোর নৈতিক ও আর্থিক বিধিনিষেধের বিস্তারিত বিবরণ রয়েছে। স্মৃতিকথায় জিল বাইডেন জানান, নরেন্দ্র মোদী 2023 সালের জুনে যুক্তরাষ্ট্র সফরের সময় তাকে একটি 7.5 ক্যারেটের ল্যাব গ্রোন বা গবেষণাগারে তৈরি হীরা উপহার দেন। তার ভাষায় এই উপহার ছিল ভারতের ল্যাব গ্রোন রত্নশিল্পে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। জিল বাইডেন লেখেন, কখনো ছোট কিছু ফুল, ওয়াইন, আবার কখনো বড় কিছু, যেমন 7.5 ক্যারেটের সিনথেটিক হীরা, যা ছিল ভারতের ল্যাব গ্রোন রত্নে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আরো বলেন, হীরাটির সঙ্গে সঙ্গেই দৃষ্টি কাড়ে। তিনি লিখেছেন, হীরাটি ছিল অত্যন্ত সুন্দর। তবে যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ম অনুযায়ী ফার্স্ট লেডি বা সরকারি কর্মকর্তারা বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেয়া উপহার ব্যক্তিগতভাবে রাখতে পারেন না। তিনি লেখেন,
এটি আমাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি, ফার্স্ট লেডিকে দেওয়া হয়েছিল, তাই এটি ফেডারেল সরকারের সম্পত্তি। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মূল্যের বেশি দামের উপহার সরকারিভাবে মূল্যায়ন করা হয় এবং প্রাপক চাইলে সেই নির্ধারিত মূল্য পরিশোধ করে উপহারটি নিজের কাছে রাখতে পারেন। প্রথমে জিল বাইডেন ভেবেছিলেন তিনি হয়তো হীরাটি কিনে রাখতে পারবেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এটি তার শহরে হাতে তৈরি এবং দাম $2,500। তিনি বিক্রির রসিদও দেখিয়েছিলেন। আমি ভেবেছিলাম হয়তো আমি এটি কিনে নেব। তিনি লেখেন, তারপর স্টেট ডিপার্টমেন্ট সেটির মূল্য নির্ধারণ করে $20,000, তাই আমি আর কিনিনি। পরে তাকে সীমিতভাবে হীরাটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তিনি জানান, আমি এটি অফিসে প্রদর্শন করতে পারতাম বা পড়তে পারতাম, তাই আমি এটি আংটির সেটিংয়ে বসে আনুষ্ঠানিক অনুষ্ঠানে পড়তাম। এই ব্যবস্থাটি তার হোয়াইট হাউসের দায়িত্বকাল পর্যন্তই কার্যকর ছিল। তিনি লেখেন, আমরা অফিস ছাড়ার পর আমি এটি ফিরিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, ওই আংটিটি পরে সরকারি সংগ্রহণাগারে জমা হয় এবং প্রেসিডেন্সিয়াল উপহারের অন্যান্য সামগ্রীর সঙ্গে রাখা হয়, যার অনেকগুলোই পরে ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলা 2টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী একদিকমুখী আক্রমণকারী 2টি ড্রোন ধ্বংস করে, যেগুলো আন্তর্জাতিক সমুদ্র পথে হুমকি সৃষ্টি করছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযানের 100 দিন পেরিয়ে গেছে। দেশ দুটির ঘোষিত লক্ষ্য ছিল শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা নয়, বরং তার নিরাপত্তা ও সামরিক কাঠামোকে দুর্বল করে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। অন্যদিকে তেহরানের প্রধান লক্ষ্য ছিল একটি, যে কোনো মূল্যে ইসলামী প্রজাতন্ত্রের টিকে থাকা নিশ্চিত করা। আজ যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা অত্যন্ত ভঙ্গুর, মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটছে। হরমুজ প্রণালী এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং লেবাননেও সংঘাত অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধের সমাপ্তি ঘটলেও শান্তি এখনো দূরের বাস্তবতা। উভয় পক্ষের ক্ষয়ক্ষতি এই যুদ্ধ ইরানের জন্য ছিল অত্যন্ত ব্যয়বহুল। 3,400 জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন। যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা প্রায় 90% কমে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করায় 2 দশক ধরে গড়ে ওঠা প্রতিরোধ সক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।